আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আজকে আমরা ডিসকাস করব বাংলাদেশের তিনটি ওয়েল ডিস্ট্রিবিউটর কোম্পানি পদ্মা, মেঘনা এবং যমুনা নিয়ে। আমাদের অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছে যে এই তিনটি কোম্পানি কেমন। আমরা জানি এই তিনটি কোম্পানি গভর্নমেন্ট কোম্পানি এবং বাংলাদেশে এই তিনটি কোম্পানি সোললি আপনার ওয়েল ডিস্ট্রিবিউট করে থাকে। বাংলাদেশে মেইনলি হচ্ছে ওয়েল ইম্পোর্ট করে নিয়ে আসে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এবং তারা যখন দুই ধরনের ওয়েল ইম্পোর্ট করে নিয়ে আসে, একটা হলো ক্রুড অয়েল আর একটা হলো আপনার রিফাইনারি ওয়েল। আমরা যদি দেখি দেখবেন যে এখানে আপনাদের পেট্রোলিয়ামের যে সেলসগুলো আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন যে গভর্নমেন্ট গত কয়েক বছরে কী পরিমাণ ক্রুড অয়েল ইম্পোর্ট করতেছে, কী পরিমাণ রিফাইন্ড অয়েল ইম্পোর্ট করতেছে, কী প্রাইসে করতেছে, এগুলো সব কিন্তু এখানে থাকে। এবং আলটিমেটলি যখন গভর্নমেন্ট কী করে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে বা আপনার ক্রুড অয়েল নিয়ে আসে লোকালি রিফাইন করে, বা আমাদের কিছু গ্যাস ফিল্ড থেকে এনজিসি হয়, ন্যাচারাল গ্যাস কনডেন্স, ওইটা থেকে আবার রিফাইন করে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের ওয়েল এবং ওয়েল ডেরিভেটিভ ক্রিয়েট হয়, ওইগুলোও কিন্তু মেইনলি তিনটা ডিস্ট্রিবিউটরের থ্রুতে সেল করে। একটা হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা। সো আপনারা এই তিনটা কোম্পানির সাথে সবাই কম বেশি পরিচিত। এবং আমরা যদি দেখি যে এই তিনটা কোম্পানি তাদের হিস্ট্রিক্যাল লো পিতে ট্রেড হচ্ছে, যমুনা ওয়েল 3.8 পিতে ট্রেড হচ্ছে, মেঘনা পেট্রোলিয়াম হচ্ছে 4 পিতে ট্রেড হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড পদ্মা ওয়েল হচ্ছে 3.65 পিতে ট্রেড হচ্ছে যদি আমরা ইন্টারিম পিটা দেখি। আর আমরা যদি অ্যানুয়াল পি দেখি তারপরেও কিন্তু সবগুলোই কিন্তু আপনার 5 বা 5-এর নিচেই কিন্তু ট্রেড হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণ কী পাওয়া যায়, ডিভিডেন্ড ইল্ড থাকে। বা আপনি যদি আজকে এইখানে ইনভেস্ট করেন আপনি কিন্তু 8-9% ইল পেয়ে যাবেন। সো আমরা যদি ভ্যালুয়েশন ওয়াইজ দেখি এই কোম্পানিগুলো অনেক চিপ এবং খুব ভালো ডিভিডেন্ড কিন্তু এই কোম্পানিগুলো দিতে পারবে। এবং একটা দেশের আমরা যদি আমাদের দেশকে বিশ্বাস করি এবং আমাদের দেশের যদি গ্রোথ থাকে, ওই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলোর একটা বড় ধরনের ভূমিকা থাকবে। এবং আমরা দেখেছি গভর্নমেন্ট কিন্তু এখানে কমিশন লাস্ট ইয়ারে কিন্তু ইনক্রিজ করে দিয়েছে। আপনারা দেখেন ডিজেল যেটা ছিল 2016 থেকে 2024 সাল পর্যন্ত পার লিটার সেল করে তারা হচ্ছে আপনার 50 পয়সা হচ্ছে কমিশন পাইতো, এখন কিন্তু এটা 80 পয়সা পাচ্ছে। সো আমরা দেখছি যে সবগুলো কমিশন বেস কিন্তু এই কোম্পানিগুলোর জন্য ইনক্রিজ করে দিয়েছে অলমোস্ট 60% করে। সো এইটা কিন্তু কোম্পানিগুলোর জন্য পজিটিভ। এবং আমরা যদি এই কোম্পানিগুলোর মার্কেট শেয়ার দেখি, বাংলাদেশের যত ধরনের তেল ডিস্ট্রিবিউট হয় এর মধ্যে 39% ডিস্ট্রিবিউট করে হচ্ছে পদ্মা ওয়েল, আপনার 25% করে হচ্ছে আপনার যমুনা ওয়েল, এবং মেঘনা পেট্রোলিয়াম করে হচ্ছে 35.6%। সো আমরা মার্কেট শেয়ারে 1 নাম্বার দেখি পদ্মা ওয়েল, 2 নাম্বার মেঘনা পেট্রোলিয়াম, 3 নাম্বার হচ্ছে আপনার যমুনা ওয়েল। ইন টার্মস অফ সেলস যদি আপনি দেখেন, এইটা কিন্তু মানে আপনি দেখবেন যে ওইভাবেই পদ্মা ওয়েল কিন্তু 39% সেল করে থাকে, 35% সেল করে থাকে হচ্ছে আপনার মেঘনা পেট্রোলিয়াম, এবং বাকি মানে এটা আমরা রেভিনিউ টার্মসে বলতেছি 25.23% সেল করে থাকে হলো যমুনা অয়েল। সো এই কোম্পানিগুলো কিন্তু আপনার খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো বিজনেস মডেল। এবং যেহেতু ওরা কিন্তু কন্টিনিউয়াস এই প্রোডাক্টগুলো সেল করে, সো এখানে কিন্তু আপনি দেখবেন এদের একটা ভালো মার্জিন থাকে। আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে আপনার ডিজেল এবং ফার্নেস অয়েল, তারপর হচ্ছে ইউজ হয় হচ্ছে জেট, যেটা প্লেনে লাগে, পেট্রোলও লাগে আমাদের দেশে। সো আমাদের পুরোপুরি আপনারা যদি ওয়েলের কনজাম্পশন দেখেন, আমাদের সবচেয়ে বেশি লাগতেছে ডিজেল, এরপর ফার্নেস অয়েল, এরপর জেট এবং অকটেন, এইভাবে কিন্তু আমাদের লাগে। ইভেন পেট্রোলও লাগে আমাদের প্রচুর পরিমাণ, বিটুমিন কিছুটা লাগে, এলপিজিও আপনার লাগে। বাট এই হচ্ছে আমাদের ওভারঅল সিচুয়েশন, আমাদের ওয়েল কনজাম্পশন। সো আমরা যদি বলি যে এই কোম্পানিগুলোতে কি আমরা ইনভেস্ট করব কি না, এইটা একটা মেজর কোয়েশ্চেন। যে আমরা জানি যে এই কোম্পানিগুলোর মানে ভ্যালুয়েশন ওয়াইজ খুব স্ট্রং এবং খুব ভালো পজিশনে আছে। এবং আমরা যদি দেখি, আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাই, যেমন আমরা পদ্মা ওয়েলকে দেখলাম সবচেয়ে চিপ একটা কোম্পানি এখন। সো পদ্মা ওয়েলের আপনি যদি দেখেন এটার ওনারশিপ স্ট্রাকচার, এখানে 50.35% আছে গভর্নমেন্টের, আর বাকিটা ইনস্টিটিউটের কাছে 32%, পাবলিক এবং ফরেন মিলে আরও কিন্তু আপনার 16%-এর মতো বা 15.5%-এর মতো শেয়ার আছে। সো সব মিলিয়ে এই কোম্পানিগুলো কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং আমরা যদি খালি চোখে দেখি। মানে আপনাকে যদি আমি দেখাই, ওদের কিন্তু আর্নিংস সিগনিফিক্যান্টলি বেড়ে যাচ্ছে। এবং এই আর্নিংস বাড়ার পিছনে আপনি দেখেন ওদের কিন্তু নেট আর্নিংসও বাড়ছে, মানে ওরা যে প্রোডাক্ট সেল করে যে আর্নিং এইটাও বাড়তেছে,
দেখেন এখানে যদিও প্রোডাক্ট ওরা ইয়ার ওভার ইয়ার কম সেল করেছে, বাট যেহেতু মার্জিন বাড়িয়ে দিয়েছে গভর্নমেন্ট, সেহেতু তাদের কিন্তু এখানে একটা ভালো প্রফিট আসতেছে, অপারেটিং প্রফিটও মোটামুটি আছে বলা যায়। বাট এই কোম্পানিগুলার দেখেন এখানে কিন্তু আপনার সব লাখে বলা আছে। সো আপনার আমরা যদি বলি যে 34 কোটি টাকা আসতেছে আপনার অপারেটিং প্রফিট থেকে, বাট 1300 কোটি টাকা আসতেছে নন অপারেটিং ইনকাম থেকে, 130 কোটি টাকা আসতেছে নন অপারেটিং ইনকাম থেকে, আর 34 কোটি টাকা আসতেছে আপনার মাত্র হচ্ছে আপনার আর মানে আপনার ওর অপারেটিং ইনকাম থেকে। সো নন অপারেটিং ইনকামটা হচ্ছে এই কোম্পানিগুলোর মেজর পোর্শন। কারণ আপনারা যদি দেখেন এখানে দেখবেন যে ওদের প্রচুর পরিমাণ এফডিআর করা এবং মানে শর্ট টার্ম এবং লং টার্ম এফডিআর করা। সো এই কোম্পানি যেহেতু এখন ইন্টারেস্ট রেট অনেক বেড়ে যাচ্ছে, এই কোম্পানিগুলোর 3টা কোম্পানির প্রচুর পরিমাণ ক্যাশ ক্রিয়েশন হয়। কারণ কেন, আমরা একটা সিম্পল থিওরি বলি যে ওরা বিপিসি থেকে ওয়েলটা নিয়ে এসে সেল করে 3 মাস পরে টাকাটা দেয়। সো ওরা কী করে যে প্রথম দিন ওরা ওয়েলটা নিয়ে আসে, বাকিতে নিয়ে আসে, এবং সেল কিন্তু ওরা ক্যাশে করে। সো ওদের কাছে প্রচুর পরিমাণ সেলসের থ্রুতে একটা ক্যাশ জেনারেট হয়। এই ক্যাশটা ওরা ইনভেস্টমেন্ট করে এবং এই ইনভেস্টমেন্ট বা এফডিআর করে রাখে ইউজুয়ালি। সো এফডিআর থেকে যে রিটার্ন আসে সেটাই তার মেজর ইনকাম। সো এইখানে পয়েন্টটা হলো নাম্বার 1, দেখেন ওদের কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম বাড়তেছে, যেহেতু ইন্টারেস্ট রেট আপনারা দেখছেন যে এখন কিন্তু ডিপোজিটের উপর 11% ওয়েটেড অ্যাভারেজ রিটার্ন পাওয়া যায়। ইভেন অনেকগুলো ব্যাংক 12% রিটার্ন দিচ্ছে। সো 11 to 12% রিটার্ন পায়। আগে যেটা 5 to 6% 2 বছর আগে ছিল, 1 বছর আগেও যেটা 8-9% ছিল। সো যেহেতু ইন্টারেস্ট রেট আমাদের এখানে বাড়ছে, এই কোম্পানিগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, কিন্তু শেয়ারের প্রাইসে রিফ্লেক্ট হচ্ছে না। কোয়েশ্চেনটা আমাদের থেকে যাচ্ছে, এই কোম্পানিগুলো কি হাইলি আন্ডার ভ্যালুড? এগুলো আমরা কি কিনবো এখনই? আমি আপনাদেরকে একটু সিম্পলি দেখাই ওরা কি করেছে। সো আমি শুরু করছি হচ্ছে আপনার আর আমাদের পদ্মা ওয়েল দিয়ে, যে ও কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করেছে। দেখেন ওর এখানে আপনার 30,000, এখানে সবগুলো মোস্ট প্রবাবলি আচ্ছা। সো এখানে আমাদের ওর 3,750 কোটি টাকার শর্ট টার্ম ডিপোজিট করা। কোথায় করা দেখেন, এর মধ্যে 500 কোটি টাকায় রাখা এবি ব্যাংকে। এবি ব্যাংক কি কোনো ভালো ব্যাংক? এটা তো অলমোস্ট দেউলিয়ার মতো একটা ব্যাংক। তারপর ব্র্যাক ব্যাংকে রাখা ভালো, ঠিক আছে, ইভিএলে ভালো, জনতা ব্যাংক ধরলাম সরকারি ব্যাংক, তারপরও ওদের অনেক নন পারফর্মিং লোন আমরা জানি। ওয়ান ব্যাংকে 341 কোটি টাকা রাখা, কেন ভাই আপনার ওয়ান ব্যাংকে টাকা রাখতে হবে? তারপর আপনি দেখেন ওর হচ্ছে ইসলামী ব্যাংকে 345 কোটি টাকা রাখা। ডাজ ইট মেক এনি সেন্স যে আপনার কাছে এত ক্যাশ থাকবে আপনি নিয়ে প্রবলেমেটিক ব্যাংকে টাকা রাখবেন? তারপর এখানে নামগুলো দেখে কম্পারেটিভলি বেটারই মনে হচ্ছে। আমরা যদি ওর ফিক্সড ডিপোজিটগুলো দেখেন ও বড় ফিক্সড ডিপোজিট করছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 442 কোটি টাকা। ডাজন্ট মেক এনি সেন্স। তারপর হচ্ছে আপনার ঢাকা ব্যাংকে করছে 135 কোটি টাকা, জনতা ব্যাংকে 624 কোটি টাকা। সো এইগুলো তো ভাইয়া ভালো ব্যাংক না। এইগুলোতে যে টাকা রেখেছে, এই টাকা থেকে সে আদৌ এই যে এফডি রেট, সে তো দেখাচ্ছে ইনকাম, কারণ এই ব্যাংকগুলো এখন দিচ্ছে। বাট এগুলো যদি কোনো দিন ডিফল্ট করে, এই টাকাগুলো তো তারা ফেরত পাবে না। আমরা জানি ডিপোজিট স্কিমে 1 লাখ টাকার হচ্ছে আপনার কী পাওয়া যায়, টাকা ফেরত পাওয়া যায়। কিন্তু সে যে এত টাকা এত দুর্বল ব্যাংকে রাখছে, এইগুলো তো তারা কোনো দিনও ফেরত পাবে না। আমরা দেখলাম পদ্মা ওয়েলের একটা অবস্থা। এখন আসেন আমরা মেঘনা পেট্রোলিয়ামটা যদি দেখি। সো এটা হচ্ছে আমাদের মেঘনা পেট্রোলিয়াম। দেখি ও কোথায় টাকা রাখে, একটু স্পষ্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সে অগ্রণী, জনতা, রূপালী এইগুলোতে টাকা রাখছে, আমার কোনো সে নাই। বাট তোমার ভাই কেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে টাকা রাখতে হবে? কেন তোমার গ্লোবাল ইসলামী ব্যাংকে টাকা রাখতে হবে? 350 কোটি টাকা রাখা ফার্স্ট সিকিউরিটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে। এরপর ইউনিয়ন ব্যাংকে 147 কোটি টাকা রাখা। এই 3টা ব্যাংক থেকে সে কি টাকা পাবে, এটার কোনো নিশ্চয়তা আছে? তাহলে দেখেন গভর্নমেন্টের টাকা আপনি বাজে কোম্পানি মানে ইনস্টিটিউশনে রেখে আপনি নষ্ট করতেছেন। সো এইগুলোর টাকা আপনি এখন ইনকাম দেখাচ্ছেন, বাট এটার ফিউচার তো কোয়েশ্চেনেবল। সো আমার পার্সোনাল ভিউ হচ্ছে কোনো গভর্নমেন্ট কোম্পানি কি করতে পারবে না, এই ধরনের বাজে কোনো ব্যাংকে টাকা রাখতে পারবে না। তাদেরকে বাধ্য করা উচিত শুধুমাত্র গভর্নমেন্টের ট্রেজারি কিনবে তারা। গভর্নমেন্টের ট্রেজারি এখন 12%। গভর্নমেন্ট যদি অন্যর কাছ থেকে লোন নিয়ে চলতে হয়, তাহলে গভর্নমেন্ট নিজের টাকায় চলুক, অথবা গভর্নমেন্ট এই টাকা আগেই নিয়ে চলে যাক, এটা বিপিসিকে দিয়ে দেয়। এইভাবে টাকা নষ্ট করার কোনো মানে হয় না, এটা দেশের ক্ষতি, এটা কিন্তু আমাদের লং টার্মে ভোগাবে। এবং আমি পার্সোনালি মনে করি এইসব টাকা হয়তো বা গ্লোবাল ইসলামী ব্যাংকে
অ্যাসালম বা ওনাদের কেউ হয়তো ফোন দিয়েছে যে রাখো, এরপরে এই টাকাটা নিয়েই তারা কী করছে, ওরা লোন হিসাবে নিয়ে নিয়েছে, যেহেতু সরাসরি এখান থেকে নিতে পারতো না। সো এইভাবে কিন্তু এক্সপ্লয়েট করা হয়েছে। আপনি যদি দেখেন এইখানে পুরো পোর্টফোলিওটাই কিন্তু একবারে বাজে পোর্টফোলিও। এখানে ভালো ব্যাংকের নাম আপনি খুব কম দেখবেন। ওরও ইসলামী ব্যাংকে হচ্ছে 101 কোটি টাকা রাখা। তারপর আপনারা যদি দেখেন রূপালী ব্যাংকে রাখা, সাউথ ইস্ট ব্যাংকে রাখা, স্ট্যান্ডার্ড ব্যাংকে রাখা, ভাই তোমার এরকম বাজে ব্যাংকে টাকা রাখতে কে বলছে? এরপর আমরা যদি দেখি যে যমুনা ওয়েল সে কী করছে, আমরা যমুনা ওয়েলটাও একটু দেখে আসি যে ওর টাকা কোথায় আছে। মানে খুবই দুঃখ লাগে একটা দেশ, যমুনা ওয়েল দেখেন ফিক্সড ডিপোজিট কোথায় করছে, প্রিমিয়ার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। ভাই কেন তোমার এইগুলোতে টাকা রাখার দরকার কী আছে? এবি ব্যাংকে 395 কোটি টাকা রাখা, তারপর হচ্ছে আপনার আর ব্র্যাক ব্যাংকে রাখা, ঠিক আছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 347 কোটি টাকা রাখা। ডাজ ইট মেক এনি সেন্স? ওয়ান ব্যাংকে 322 কোটি টাকা রাখা, পূবালী ব্যাংকে 273, ওকে পূবালী ব্যাংক জাস্টিফাইড, রাখছো, সমস্যা নেই। সাউথ ইস্ট ব্যাংকে 245 কোটি টাকা। সো এই সব ব্যাংকে টাকা রাখার কোনো মানে কি আছে? আমরা এইগুলো নিয়ে কোয়েশ্চেন করতে চাই। আমাদের নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই না এই ধরনের কোম্পানিগুলো মানুষের টাকা নষ্ট করুক। ভ্যালুয়েশন ওয়াইজ এই কোম্পানিগুলো অনেক চিপ, বাট এই যে ওদের যে ডিপোজিটগুলো খুবই বাজে বাজে জায়গায় ডিপোজিট রাখা, এইগুলো কিন্তু একটা বড় কনসার্নের জায়গা। সো এই কনসার্নগুলো কিন্তু তারা চাইলে এখনও সলভ করতে পারে। তারা কি করবে, যেহেতু তারা বেশিরভাগ সময় 3 মাস বা 6 মাসের জন্য ডিপোজিট রাখে, তাদের উচিত হবে এই টাকাগুলো এখান থেকে সরিয়ে নিয়ে ভালো জায়গায় রাখা। তাহলে কিন্তু এই কোম্পানিগুলো আই থিঙ্ক যে হাইলি চিপ, তখন আমরা কনসিডার করতে পারি যে কোন কোম্পানিকে কিনবো। আপনি যদি দেখেন যে ওদের মানে এখন কিন্তু ইন টার্মস অফ ভ্যালুয়েশন অনেক চিপ ভ্যালুয়েশন আছে, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করেও এই শেয়ারগুলো কিনতে পারেন। এবং এইগুলো যদি প্রপারভাবে ওই রকম ডিরেকশনে আসতো বা প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করতো, আই থিঙ্ক এই ধরনের কোম্পানিগুলো 300 টাকায় ট্রেড হইতো, সমস্যা হতো না যদি গভর্নমেন্ট টাকাটা রাখে। এখানে বড় একটা রিস্ক কি, এই যে 3 মাস সময় গভর্নমেন্ট ওদের কাছে টাকা রাখতেছে, এই টাকাটা যদি বিপিসি ডে 1-এ নিয়ে চলে যায়, তাহলে কিন্তু তারা এই ব্যবসাটা করতে পারবে না। বাট এইটা একটু টেকনিক্যালি প্রবলেমেটিক, যে 3 মাস টাকা না রেখে হয়তো বা 1 মাস রাখা যেতে পারে, বাট 1 মাসের কম সময় কিন্তু রাখতে পারে না, কারণ ওদেরও তো অনেক সময় গুদামজাতকরণ করে রাখতে হয়। তারা তো অ্যাডভান্স টাকা পায় না, তারা সেল করার পরেই টাকাটা পায়। সো ক্যাশ সেল করে তারপর দিতে হয়। এটা 15 দিন 1 মাসের একটা গ্যাপ থাকলে এই ব্যবসাগুলো ভালো হইতো এবং গভর্নমেন্টের জন্য আলটিমেটলি ভালো হইতো। অর যেই মডিউলে আছে এই মডিউলে চলতে থাকুক, কিন্তু এই কোম্পানিগুলো যদি শুধু ট্রেজারিতে ইনভেস্ট করে, গভর্নমেন্ট ট্রেজারিতে, তাহলেও কিন্তু ইনভেস্টরের জন্য প্রোটেকশন হবে। তখন কিন্তু এই কোম্পানিগুলো উইল বি হাইলি প্রফিটেবল অ্যান্ড হাইলি এইগুলোর ভ্যালুয়েশন বেড়ে যাবে, যেহেতু ইল্ড ভালো, যেহেতু আপনার কোম্পানিগুলো ভালো আর্ন করতেছে অ্যান্ড ইন্টারেস্ট রেটটাও এখন হাই। সো এই ধরনের কোম্পানি যারা ইনভেস্ট করতে চান নন ইসলামিকভাবে, তাদের জন্য ক্যান বি আ ভেরি গুড অপশন। ডিভিডেন্ড ইল্ড ভালো, আর্নিংস ভালো, ওদের কমিশন বেড়েছে, সব দিক দিয়ে পজিটিভ। সো আজকে এই পর্যন্তই, অন্যদিন অন্য একটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করবো। আল্লাহ হাফেজ।